আজকে আমাদের আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ 1 থেকে 25 পাতা। এখানে আমরা প্রত্যেকটা লাইনের মানে বুঝে বুঝে পড়ব। দেখো, প্রথমেই আছে হেডিংয়ে যে রোজ বিকেলে নানা খেলা। একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে বাচ্চারা খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ লুকোচুরি খেলছে, আবার একজন স্কিপিং করছে, আবার এখানে আবার কয়েকজন মিলে ফুটবল খেলছে। দেখো, দেখা যাক যে কি লেখা আছে। ক্লাসে এসে দিদিমণি বললেন, কাল বিকেলে কি কি খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। তিতলি বলল, জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। অর্থাৎ আমরা জানলাম যে ফুটবল খেলাতে আমাদের পায়ের কাজ সব থেকে বেশি হয়। হামিদ বলল, দিদি, আমরা ক্রিকেট খেলেছি। রিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই অনেক কাজ, তাই না দিদি? ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা, সবেতেই হাত ও পায়ের কাজ। অর্থাৎ ক্রিকেট খেলাতে আমাদের হাত এবং পা দুইয়েরই কাজ হয়। বিনা বলল, আমরা কাল এক্কা দোক্কা খেলেছি। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয়। অর্থাৎ এক্কা দোক্কা খেলায় এক পায়ে লাফাতে হয়। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। আমিনা বলল, তবে লুকোচুরি খেললেও খুব ছুটতে হয়। সাবিনা বলল, আমি রোজ স্কিপিং করি, তাতেও পুরো শরীরের কাজ হয়। নিশ্চয়ই, স্কিপিংয়ে আঙুল, কবজি, কনুই, কাঁধ সবেরই কাজ হয়, তাছাড়া পায়ের কাজ তো আছেই। এবার এখানে দেখো, হাত এবং পায়ের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে বা ছবি দেওয়া আছে। এবার সেই সমস্ত অংশগুলোর কাজ কি আমাদের লিখতে হবে। যেমন দেখো, প্রথমে আছে হাত। হাতের সাহায্যে আমরা কাউকে ডাকতে পারি, সংকেত দিতে পারি, বা কাউকে কিছু ধাক্কা দিতে পারি, বা কোনো কিছু ধরতে পারি। এগুলো কাজ আমরা হাতের সাহায্যে করতে পারি। এরপরে দেখো আছে আঙুল। আঙুলের সাহায্যে আমরা সূক্ষ্ম কাজ করতে পারি, লিখতে পারি, ছবি আঁকতে পারি, সূচে সুতো পরাতে পারি, ইত্যাদি ইত্যাদি। তারপর আছে দেখো কবজি। কবজির সাহায্যে আমরা যে কোনো দিকে হাত ঘোরাতে পারি, বস্তুর নাগাল পেতে পারি। তারপরেরটা আছে দেখো হাতের তালু। এর সাহায্যে আমরা সাইকেল বা মোটর সাইকেলের হাতল ধরতে পারি, তাছাড়া দরজার হাতল ধরতে পারি, ধরে দরজা খুলতে বা বন্ধ করতে পারি। এরপরে আছে দেখো কনুই। কনুইয়ের সাহায্যে আমরা হাতকে ভাঁজ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এবার হাঁটুর কাজ। হাঁটু চলাচলে সাহায্য করে, তাছাড়া পাকে ভাঁজ করতে এবং খুলতে আমাদের সাহায্য করে হাঁটু। এরপরে আছে পায়ের পাতা। দেখো, আমরা এর সাহায্যে দাঁড়াতে পারি, হাঁটতে পারি, ছুটতে পারি। এরপর হচ্ছে পায়ের গোড়ালি। গোড়ালির সাহায্যে আমরা সাইকেল, মোটর সাইকেলে চালাতে পারি, সাঁতার কাটতে সাহায্য করে। এবার দেখো ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। রিনা বলল, দিদি, গতকাল আমরা কিন্তু কবাডি খেলেছি। আমিনা বলল, ওর দম খুব, ও যে দলে থাকে তারাই জেতে। সীমা বলল, ও মিনমিন করে কবাডি বলে, শোনা যায় না, দম নিচ্ছে কি না বোঝা যায় না। বিশু হেসে বলল, এই নিয়ে ঝগড়া হয়? সীমা বলে, তুই দম নিয়েছিস? রিনা মানে না। রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে, তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন, কী কারণে কানে শোনার অসুবিধা হয় জানো? দিলীপ বলল, কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। কানে ময়লা জমার কথা বলছো তো? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুজে যায়। ঠিক বলেছ, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়। কানের ভিতর একটা পাতলা পর্দা আছে। কোথায়? দেখা যায় না তো। একটু ভিতরে আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়। ভালো করেন। কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যে কানে যদি ময়লা জমে, যদি নিয়মিত আমরা কান পরিষ্কার না করি, তাহলে সেই ক্ষেত্রে কানে খোল জমার কারণে আমাদের শুনতে অসুবিধা হতে পারে। সেই জন্য আমাদের নিয়মিত কানের খোল পরিষ্কার করা উচিত। কিন্তু এই ক্ষেত্রে বাচ্চাদের উচিত বড়দের সাহায্য নিয়ে কানের ময়লা পরিষ্কার করা। এবার দেখো, এইখানে আছে যে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? উত্তর হবে নাক, মুখ। তারপরেরটা আছে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? উত্তর হবে ফুসফুস। এবার দেখো, এখানে আছে যে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে?
কথা বলার সময় আমাদের মুখ এবং জিভ কাজ করে। কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে? উত্তর হবে মুখগহ্বর, দাঁতের ফাঁকে এবং চোখের কোণে ময়লা জমতে পারে। এবার দেখো গা হাত পায়ের যত্ন, অর্থাৎ আমরা কীভাবে গা হাত পায়ের যত্ন নেব। রবিন বলল, দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ, প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। রিনা বলল, দিদি নেল কাটার কথাটা ইংরাজি তাই না? হ্যাঁ, নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটা কাটার। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নরুন দিয়ে নখ কাটে। অর্থাৎ আমরা এখানে জানলাম যে নেল কাটার ছাড়াও ব্লেড বা নরুন দিয়ে আমাদের নখ কাটা যায়। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে, পায়ে, গায়ের চামড়ার যেখানেই ভাঁজ পড়ে সেখানেই নোংরা জমে। এমনকি যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে, পিঠে, ঘাড়ে, কানের পিছনে। দিলীপ বলল, কনুইতে জমে, পায়ের পাতাতেও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। হেনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল, সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয়, তাহলেই চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরও ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা, হাত, পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা জানতে পারলাম যে আমাদের শরীরের বিভিন্ন অংশে ময়লা জমতে পারে, তার জন্য আমাদের শরীরের সেই অংশগুলোকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এবং তারপর সেখানে তেল মাখতে হবে। আর কিছুদিন পর পর আমাদের নখ কেটে ফেলতে হবে, কারণ নখের ভেতরেও কিন্তু আমাদের ময়লা জমে। এবার চলে আসো পরের পাতায়। দেখো, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, অর্থাৎ আমরা সকালবেলায় ব্রাশ করি, এখানে সে ব্যাপারেই বলা হয়েছে। দেখো, পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি জিভেও তো খুব নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমেই, মুখ ধৌ তো, তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ জিভকে পরিষ্কার করার জন্য আমাদের জিভ ছোলা দিয়ে জিভকে ছুলতে হবে। এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানবে আর উপরের দাঁতের উপর থেকে নিচে। এই ক্ষেত্রে বলে রাখি, দাঁত মাজার সঠিক নিয়ম হলো দাঁতকে একবার তোমায় আড়াআড়ি মাজতে হবে আর একবার পাশাপাশি বা লম্বালম্বি মাজতে হবে। উপর নিচে একবার মাজবে, একবার আড়াআড়ি মাজবে, এটাই হচ্ছে দাঁত মাজার সঠিক নিয়ম। দেখো, দিলীপ বলল, দিদি চোখে আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। অর্থাৎ এখানে আমরা জানলাম যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, তার মধ্যে যেমন নাক, জিভ, দাঁত, চোখ, এগুলো কীভাবে পরিষ্কার করব সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। আরও জানতে পারলাম যে আমরা যদি দাঁত না মাজি তাহলে দাঁতের মধ্যে লেগে থাকা খাবারের টুকরো পচে গিয়ে সেখান থেকে দুর্গন্ধ বেরোবে এবং দাঁতে নানা রকম রোগ হতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেক দিন দাঁত মাজা উচিত। আর দাঁত মাজার সময় আমাদের জিভে জমে থাকা ময়লাকে জিভ ছোলা দিয়ে ছুলে পরিষ্কার করে নেওয়া উচিত। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেলল। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি? চামড়ায়। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়।
সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটা জিভে ছুলেই মিষ্টি। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, দেখবে কিছুই দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না। নাকটা ভালো করে চেপে রাখো, দেখবে গন্ধ পাবে না। আমি না পরদিন স্কুলে এসে এই সব বলল। কাঠি গজা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা তাই পঞ্চেন্দ্রিয়। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখো, চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব ভালো কাজে লাগায়। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখেন না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরও সজাগ হয়ে যায়, তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে আমাদের শরীরের মধ্যে চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এগুলোকে বলা হয় ইন্দ্রিয়। যেহেতু এরা 5জন, তাহলে একসঙ্গে এদের বলা হয় পঞ্চেন্দ্রিয়। এদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা কাজ আছে। যেমন চামড়ার সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি, ব্যথা বেদনা বুঝতে পারি। চোখের সাহায্যে আমরা দেখতে পারি, কানের সাহায্যে শুনতে পারি, নাকের সাহায্যে গন্ধ অনুভব করতে পারি এবং জিভের সাহায্যে আমরা স্বাদ বুঝতে পারি, কোনটা তেতো, কোনটা ঝাল, কোনটা টক, মিষ্টি, এগুলো। তাহলে এটাও আমরা জানলাম যে এই সমস্ত অঙ্গগুলোর মধ্যে বা এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে যদি কোনো একটা অকেজো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য ইন্দ্রিয়গুলো অনেকটাই সক্রিয় হয়ে যায়। সেই কারণেই যিনি চোখে কম দেখেন তিনি কিন্তু অটোমেটিক্যালি কানে বেশি শুনবেন। এবার এইখানে দেখো, এই ছকে আমাদের ইন্দ্রিয়গুলোর নাম লিখতে হবে। পঞ্চ ইন্দ্রিয়গুলোর মধ্যে একটা ইন্দ্রিয়কে দিয়ে দেওয়া হয়েছে জিভ, আর এর কাজটা লিখে দেওয়া হয়েছে, বাকিগুলো তোমাদের নিজেদের লিখতে হবে। যেমন দেখো, জিভের কাজ হচ্ছে খাবারের স্বাদ নেওয়া, এটা হচ্ছে এর প্রধান কাজ। তাহলে বাকিগুলো বলে দিচ্ছি। যেমন চোখের সাহায্যে আমরা দেখি, কানের সাহায্যে আমরা শুনতে পাই, নাকের সাহায্যে আমরা গন্ধ অনুভব করি বা কোনো বস্তুর গন্ধ পাই, আর ত্বকের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি বা কোনটা ঠান্ডা গরম, এই অনুভূতিগুলো আমরা সব ত্বকের সাহায্যে পেয়ে থাকি। এবার চলে আসো 9 নম্বর পাতায়। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন। একটা দলে 6 জন, একজন কানামাছি আর একজন রেফারি। অন্য 4 জন একটু দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না। প্রত্যেকে 4 বার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। কানামাছি শুনবে, আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। 1 মিনিটের মধ্যে ছুঁতে হবে, না পারলে অন্যরা আবার সরে যাবে। আবার 4 বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এইভাবে খানিকক্ষণ খেলা হলো। নতুন নিয়ম, খুব মজা। একটু পরে তিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে। প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে, তারপর রেফারি একজনকে বলতে বলবে, তখন সে বলবে। কানামাছি গলার শুনে বলবে কার গলা। দিদিমণি বললেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। রবিন মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা করে বলবো। প্রকাশ বলল, দেখিস আমি ঠিক বুঝে যাব। সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। প্রকাশ কানামাছি হলো। তিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। এবার দেখো, চোখের মতো বন্ধু নেই। ক্লাসে এসে দিদিমণি বললেন, রিনা, কাল স্কুলে এলে না?
রিনা বলল, পেটের অসুখ হয়েছিল, আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন। পিন্টু বলল, খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলেই এমন হচ্ছে। দিদি ওকে একটা বই পড়তে দিলেন। পিন্টু চোখের খুব কাছে বইটা ধরল, তবে পড়তে পারল। দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না। ওকে বললেন, তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবে, তোমায় চোখের ডাক্তার দেখাতে হবে, হয়তো এই জন্যই তোমার মাথা ব্যথা করে। তোমাদের কি আরও কারোর কোনো সমস্যা আছে? তাহলে হাত তোলো। বেশ কিছু হাত এদিক ওদিক থেকে উঠে পড়ল। দিদিমণি বললেন, ঠিকমতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? রিনা বলল, ঠিকমতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতে অসুবিধা হবে। ঠিক বলেছ, চোখ আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। না নিলে খুব অল্প বয়সেই চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখো না, আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখি না, তাই আমাকেও চশমা নিতে হয়েছে। পল্টু বলল, আমার মাস্তুতো ভাই রং চিনতে পারে না, তাই তার চিকিৎসা চলছে। আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। তোমার ভাইয়ের চোখে সেগুলো হয়তো ঠিক মতো কাজ করছে না। ইমরান বলল, আমার বন্ধু তপন রাতের বেলায় ভালো দেখতে পায় না। তপনের মনে হয় রাতকানা রোগ হয়েছে, ওকে চোখের ডাক্তার দেখানো দরকার। আসলে কি জানো, চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুব দরকার। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে চোখ আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের সাহায্যে আমরা আলোর সাহায্য নিয়ে দেখতে পারি। আর চোখে নানা রকম অসুখ হতে পারে, তার মধ্যে একটা হলো রাতকানা। রাতকানার ক্ষেত্রে চোখে দেখা যায় না রাত্রিবেলায়, দিনের বেলায় কোনো সমস্যা হয় না, রাতের বেলায় চোখে দেখা যায় না। চোখের আর একটা রোগ হলো বর্ণ না চিনতে পারা বা রং চিনতে অসুবিধা হওয়া, একে বলা হয় বর্ণান্ধতা। আর তাছাড়া চোখে যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চোখের পাওয়ার এসে গেলে বা চোখে সমস্যা হলে তার থেকে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হতে পারে, যার জন্য চোখে দেখতে অসুবিধা হলে সবসময় আগে গিয়ে ডাক্তার দেখানো উচিত। এবার দেখো, এই বাঁদিকে এখানে চোখের কয়েকটা অসুখের নাম লিখতে হবে, আর সেই অসুখে কী কষ্ট হয় সেগুলো ডান দিকে লিখতে হবে। যেমন ধরো, প্রথমে একটা লিখে দেওয়া আছে যে রাতকানা, এই ক্ষেত্রে রাতে দেখতে পাওয়া যায় না ভালো। আর পরের চোখের অসুখটা হলো বর্ণান্ধতা, এই ক্ষেত্রে রং চিনতে পারা যায় না এবং রঙের পার্থক্য বুঝতে পারা যায় না। তারপরে যে চোখের অসুখটা আছে সেটা হচ্ছে মায়োপিয়া, এই ক্ষেত্রে দূরের দৃষ্টির সমস্যা হয়। তারপরের যে অসুখটা আছে তার নাম হাইপারমেট্রোপিয়া, এই ক্ষেত্রে আবার কাছের জিনিস দেখতে সমস্যা হয়। আর লাস্টে যে রোগটা আছে চোখের, সেটা হচ্ছে বিষম দৃষ্টি, অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুর কোনো অংশ স্পষ্ট আবার কোনো অংশ অস্পষ্ট দেখায়। ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা। মরিয়ম একটা গোলাপ এনেছে, ডালের ডগায় একটা ফুল, কয়েকটা পাতা, ডালের গায়ে ছোট্ট দুটো কাঁটাও আছে। জিয়ানা ফুলটা নিতে হাত বাড়ালো, ধরার পরই আহ করে ডালটা ছেড়ে দিল। দিলীপ আর হিমু দেখছিল। দিলীপ এগিয়ে এসে বলল, কাঁটা ফুটেছে নাকি নাকে পোকা ঢুকলো? জিয়ানা তখন আঙুল দেখছে রক্ত বেরিয়েছে কিনা। হিমু বলল, কাঁটা ফুটেছে, কাঁটাটা ফুটতেই ছেড়ে দিয়েছে, তাই রক্ত বেরোয়নি। জিয়ানার চোখে জল এসে গেছে, রক্ত বেরোয়নি কিন্তু লেগেছে। মরিয়ম ফুলটা জিয়ানার নাকের কাছে এগিয়ে ধরল। জিয়ানা দুবার বড় করে শ্বাস টানল, কি দারুণ গন্ধ। হেসে বলল, যেমনি কাঁটার খোঁচা তেমনি ভালো গন্ধ। দিদিমণি একটু দূর থেকেই সবই দেখছিলেন। কাছে এসে জিয়ানার আঙুলটা দেখলেন, হেসে বললেন, জিয়ানা, ব্যথা টের পেলে চামড়ায় আর গন্ধ নিলে নাক দিয়ে, তাহলে নাক আর চামড়ার কাজ একসঙ্গে জেনে গেলে।
জিয়ানা ম্লান হেসে বলল, হ্যাঁ দিদি। রিক্তা বলল, কিন্তু দিদি কাঁটা ফুটলো আঙুলে, তাহলে ওর চোখে জল এলো কেন? তোমাদের এক বন্ধুর আঘাত লাগলে অন্যজনের কষ্ট হয় না? ওর একটা ইন্দ্রিয়ে আঘাত লাগলো, তাই অন্য একটা ইন্দ্রিয়ও তাতে কষ্ট পেল। চামড়াও যে একটা ইন্দ্রিয়। দিলীপ বলল, দিদি কেউ বকলেও চোখে জল আসে, কিন্তু তখন তো কোনো ইন্দ্রিয় কাজে লাগে না, তখন ইন্দ্রিয়ে নয় মনে কষ্ট হয়। তিতলি বলল, ভয় লাগলেও কান্না পায়। হ্যাঁ, চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। হঠাৎ অনেক আলো এসে পড়লে চোখ বুজে যায়। গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয়, ঠান্ডায় চামড়া ফেটে যায়, বাজ পড়ার শব্দে কানে তালা ধরে যায়, খুব ঝাল লাগলে জিভ জ্বালা করে, নাকে কিছু ঢুকে গেলেও নাক সুরসুর করে। আসলে ইন্দ্রিয়গুলো সবাই খুব সজাগ। অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই খুব সজাগ। সেই কারণেই হাতে কাঁটা ভোঁকা মাত্রই আমাদের লাগে, ব্যথা অনুভব করি আমরা। আবার কোনো সুগন্ধ যদি নাকের সামনে ধরা হয়, তার গন্ধটাও আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাই। শুধু তাই নয়, হঠাৎ করে চোখে যদি খুব জোরালো আলো পড়ে, নিজে থেকেই তখন আমাদের চোখটা বন্ধ হয়ে যায়। আবার জোরে বাজ পড়লে আমাদের অনেক সময় কানে তালা ধরে যায়। এইগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ইন্দ্রিয় সব সময় খুব সজাগ থাকে। আমাদের চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রভাবে আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় সাড়া দিয়ে থাকে। আর এই কারণেই প্রচণ্ড গরম পড়লে আমাদের চামড়া থেকে ঘাম বেরোতে শুরু করে। ঠিক অন্যরকম ঘটনা ঘটে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই সময় আমাদের চামড়ার ত্বক ফেটে যায়। এবার দেখো, এইখানে একটা ছক দেওয়া হয়েছে। এই ছকের বাঁ দিকে আছে যে চারপাশের প্রভাব, আর ডান দিকে আছে সেই প্রভাবের ফলে ইন্দ্রিয় কিভাবে সাড়া দিচ্ছে। যেমন প্রথমেই আছে দেখো, কারোর বকুনি। কেউ যদি বকুনি দেয়, সেক্ষেত্রে আমাদের চোখে জল এসে যায়, কান্না পায়, মনে দুঃখ হয় ইত্যাদি। তারপরে আছে বাজ পড়ার শব্দ। বাজ পড়ার শব্দ কানে এলে আমাদের কানে তালা লেগে যাবে বা বধির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমরা ভয় পেয়ে যাব। এরপরে তোমরা এইখানে লিখবে যে মৌমাছির হুল ফোটানো, অর্থাৎ মৌমাছি হুল ফোটালে সেই ক্ষেত্রে আমাদের জ্বালা করবে, যন্ত্রণা করবে, ব্যথা হবে এবং চোখে জল আসবে এবং জায়গাটা ফুলে যেতে পারে। তারপরে এইখানে লিখবে তোমরা যে ঝাল তরকারি খাওয়া, অর্থাৎ ঝাল তরকারি খেলে সেই ক্ষেত্রে ইন্দ্রিয় কীভাবে তোমাদের সাড়া দেবে, সেই ক্ষেত্রে জিভে জ্বালা করবে, চোখে জল আসবে এবং ঘেমে যাবে। এরপরে দেখো, সাঁতরে চলা এপার ওপার। পাড়ায় একটা বড় পুকুর। নিজের বাড়ি থেকে হেঁটে এলো একদল ছেলে মেয়ে। দীপক, অরুণ, নীলিমা, জন, সোনাই, টিকাই, ডমরু, হাসান, বিল্টু, সাজিদা, আরও অনেকে। কারো বা জলে নামতে ভয়, এখনও ভালো করে সাঁতার শেখেনি, কেউ আবার খুব ভালো সাঁতার জানে, স্কুলে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো। জন বলল, তুই রোজ ব্যায়াম করে জলে নামিস কেন বলতো? টিকাই বলল, আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয়। কি ভালো? আগে হাত পা টান টান করতে হয়, একটু তাড়াতাড়ি শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, তারপর সাঁতার কাটতে নামলে ভালো সাঁতার কাটা যায়। এদিকে অনেকে জলে নেমে গেছে, সাঁতরাতে শুরু করেছে। একবার ডান হাতটা তুলছে, একবার বাঁ হাতটা। স্কুল বসতে তখনও 1.5 ঘন্টা দেরি। স্কুলের বড় দিদিমণি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি ওদের দেখতে দেখতে গেলেন। ওরা কেউ তা জানল না। দুপুরের খাওয়ার পর বড়দি ক্লাসে এসে বড়দি বললেন, কে কে সাঁতার জানো হাত তোলো। অনেকে হাত তুলল। বড়দি দেখলেন 3 জন হাত তোলেনি, মৌমিতা, শফিকুল আর অ্যালিস। দীপক আর সোনাই পাশাপাশি বসেছিল। ওদের দিকে চেয়ে বললেন, তোমরা মৌমিতা, শফিকুল আর অ্যালিসকে সাঁতার শিখিয়ে দেবে, তবে সাঁতার জানেন এমন বড় কাউকে সঙ্গে নিও।
অর্থাৎ এক্ষেত্রে আমরা কি জানলাম যে সাঁতার হচ্ছে একটা আমাদের শরীরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো ব্যায়াম। সাঁতার শিখলে শরীর এবং মন আমাদের ভালো থাকে। তবে সাঁতার কাটার আগে একটু আমাদের যদি ব্যায়াম করে নিই তাহলে সাঁতার কাটার পক্ষে অনেক সুবিধা হয়। মৌমিতাকে বললেন, সাজিদা শিখেছে, তোমরাও শিখে নেবে। মৌমিতা ঘাড় নাড়ল। এবার দিদি বললেন, সাঁতার কাটলে কি হয় বলো তো? ডমরু বলল, খুব ভালো ব্যায়াম হয়। ঠিক বলেছ, আর একটু বুঝিয়ে বলো। ডমরু বলল, হাত নাড়া হয়, পা নাড়া হয়, বুকে পিঠে জলের ধাক্কা লাগে, কোথাও ব্যথা বেদনা হতে পারে না। দিদি এবার নিজের কনুইয়ের কাজটা ভাঁজ করে দেখালেন, বললেন, ঠিক বলেছ। আবার দেখো, কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোড়, এই রকম সারা শরীরে অনেক জোড় আছে। সাঁতার কাটলে ওই সব জোরে নড়াচড়া হয়, ফলে জায়গাগুলো সুস্থ থাকে। অ্যালিস বলল, অন্য ব্যায়াম করলে হয় না? হয়, সব ব্যায়ামেই শরীরের উপকার হয়। যেমন ধরো পিটি করা, তুমি 2 হাত উপরে তুলেছ, তাতে হাত আর কাঁধের জোরে নাড়াচড়া হচ্ছে। অর্থাৎ আমরা জানলাম যে সাঁতার যদি আমরা কাটি, যেহেতু সাঁতার একটা খুব ভালো ব্যায়াম, সেই ক্ষেত্রে আমাদের শরীরের সমস্ত অংশেরই ব্যায়াম হয়। বিশেষ করে যেগুলো শরীরের জয়েন্ট বা যে সমস্ত জায়গায় বিভিন্ন 2টি করে হাড় জোড় হয়, যুক্ত হয়, সেই সমস্ত জায়গার হাড়গুলো খুব ভালো থাকে আমরা যদি সাঁতার নিয়মিত কাটতে পারি তাহলে। টিকাই বলল, কিন্তু সাঁতারে একসঙ্গে সব জোরের উপকার। ঠিক, আরও একটা কথা আছে, সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়, তাতেও শরীরের খুব উপকার হয়। আরও একটা জিনিস জানলাম যে সাঁতার কাটলে যেহেতু বারবার লম্বা লম্বা শ্বাস ছাড়তে হয়, সেই জন্য আমাদের সেটা আমার ফুসফুসের পক্ষেও কিন্তু খুব ভালো একটা ব্যায়াম। সাফিকুল বলল, ফুটবল খেলার সময় খুব ছুটতে হয়, হাঁপিয়ে যায়, তখনও আমরা লম্বা শ্বাস নিই। মৌমিতা বলল, দিদি, কবাডি খেললেও তাই হয়, খুব হাঁপিয়ে যায়। তাও ঠিক, ফুটবল, কবাডি, ব্যাডমিন্টন এই সব খেলায়ও ভালো, শরীরের অনেক জায়গার ব্যায়াম হয়। টিকাই বলল, সাঁতারে একসঙ্গে সব জায়গার ব্যায়াম হয়, অর্থাৎ বিভিন্ন রকম খেলা খেললে আমাদের বিভিন্ন রকম ব্যায়াম হবে, কিন্তু সাঁতার এমন একটা খেলা যেটাতে আমাদের একই সঙ্গে শরীরের সমস্ত অংশের ব্যায়াম হয়। হ্যাঁ, কম সময়ে হয়, আরও ভালো হয়। সাঁতার কাটা খুব ভালো, তবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। এটাও ঠিক যে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের মধ্যে যদি কেউ সাঁতার না জানি, তার কখনোই গভীর জলে নামা উচিত হবে না। এবার এখানে দেখো, তোমাদের বাঁদিকে কিছু পরপর খেলার নাম দেওয়া হয়েছে এবং সেই খেলাগুলোতে আমাদের শরীরের কোন অংশের ব্যায়াম হয় সেটা তার পাশেই লিখতে হবে। যেমন ধরো, প্রথমেই আছে হাঁটা, অর্থাৎ হাঁটার ক্ষেত্রে আমাদের গোড়ালি, পায়ের পেশি, পায়ের নিচে ব্যায়াম হয়। তারপর আছে ফুটবল খেলা, এই ক্ষেত্রে আমাদের পায়ের ব্যায়াম হয়, ফুসফুসের ব্যায়াম হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম হয়, মাথার ব্যায়াম হয়, গোড়ালির ব্যায়াম হয় ইত্যাদি। কবাডি খেলা, এই ক্ষেত্রে আমাদের ফুসফুসের ব্যায়াম হয়, কানের ব্যায়াম হয়, হাত পা কনুইয়ের ব্যায়াম হয়। ক্রিকেটের ক্ষেত্রে বল করার ক্ষেত্রে আঙুল, পা, কনুই, চোখ এবং শ্বাসের অর্থাৎ ফুসফুসের ব্যায়াম হয়। তারপর হচ্ছে ক্রিকেটে যখন ব্যাট করা হয় সেই ক্ষেত্রে কবজি, পা, গোড়ালি, কনুইয়ের ব্যায়াম হয়। এবার আছে ক্রিকেটে ফিল্ডিং করার ক্ষেত্রে চোখ, ফুসফুস বা শ্বাসের ব্যায়াম হয়, পা এবং হাতের ব্যায়াম হয়। স্কিপিং করা বা লাফতরি খেলা, এই ক্ষেত্রে আমাদের পা, আঙুল, কবজি, কনুই এবং কাঁধ এই সমস্ত অংশের ব্যায়াম হয়। ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে আমাদের চোখের ব্যায়াম হয়, গোড়ালির ব্যায়াম হয়, হাঁটুর ব্যায়াম হয় এবং শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম হয়। আর সবার শেষে আছে সাঁতার কাটা, এই ক্ষেত্রে শরীরের সমস্ত জোর অংশ যেখানে 2টি করে হাড় যুক্ত হয় সেই সমস্ত অংশের ব্যায়াম হয়, শ্বাসের ব্যায়াম হয় এবং বুকেরও ব্যায়াম হয়। 4 পাশ 12 মাস বন্ধুতে ভরা। দেখো, রেহানা আর রিহান স্কুল থেকে ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায়। হাঁসগুলো সেই সকালে কুড়ো মাখা খেয়ে জলে নামে, তারপর সারাদিন জলে থাকে। রবিলাল আর পিরু রোজ মাঠে যায়, খেলার শেষে মাঠ থেকে গরু আর ছাগল বাড়িতে আনে। মৌটুসির বিকেলে কাটে তার বিড়ালের কাণ্ড কারখানা দেখে।
রিমলির চড়াই আছে এক ঝাঁক, সকাল হলেই তারা চলে আসে জানলার পাশে। রিমলি তাদের ধান খাওয়াবে, বেশি নয়, 2 মুঠো ধানেই ওদের হয়ে যায়। ধান ছড়িয়ে দিয়ে রিমলি মুখ ধুতে যায়। টিকলুর একটা কুকুর আছে, টুনকির আছে শালিক। টুনকি তাদের জন্য কেঁচো খুঁজে রাখে, ওরা এলে খাওয়াবে। কুট্টুসের নজর টিকটিকি আর গিরগিটির দিকে। টিকটিকিরা ঘাসের পোকা খায়, গিরগিটিরা গাছে গাছে ঘোরে, কেবলই রং বদলায়। কুট্টুস অবাক হয়ে দেখে। তাহলে এইখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানলাম যে আমাদের চারপাশে আশেপাশে অনেক রকম প্রাণী আছে। এখানে তাদের স্বভাব এবং তারা কি খায় এই সম্পর্কে একটা বর্ণনা দিয়েছে। যেমন হাঁস মুরগি এরা জলে থাকে, আর হাঁস মুরগির পরে চলে এসো টিকটিকি গিরগিটি, এরা কিন্তু পোকামাকড় খায়। গিরগিটি সে আবার রং পাল্টায়। আর বিভিন্ন রকম পাখি তারা খায় কেঁচো এই জাতীয় ছোট ছোট পোকাগুলো। টিপাই ফড়িং দেখে বেড়ায়, নানা রকম ফড়িং, কেউ লাফায় কেউ বা ওড়ে। তিন্নি প্রজাপতি দেখতে এ বাগান সে বাগানে ঘোরে। রিন্টুরও শখ নানা রকম প্রজাপতি দেখা। ইতু মাছেদের খাওয়ায়, নিজে খাওয়ার সময় পাতে একটু ভাত রেখে দেয়, সেগুলো নিয়ে চলে আসে পুকুর ঘাটে। জলে ছুঁড়ে দিলেই এক ঝাঁক মাছ চলে আসে। একদিন এসব নিয়ে কথা হচ্ছিল ক্লাসে, সবার কথা শুনলেন দিদিমণি। তারপর বললেন, বাহ, তোমরা তো খেয়াল করে দেখেছো, এবার যে যাকে বেশি চেনো তার কথা বন্ধুদের বলো। এবার এই ছকটা তোমরা লক্ষ্য করো, এইখানে বাঁ দিকে আছে বিভিন্ন অঙ্গের নাম, আর তারপরের কলমে আছে গরু, তারপরের কলমে আছে কাক এবং শালিক, তারপরের কলমে আছে টিকটিকি গিরগিটি এবং লাস্টের কলমে আছে প্রজাপতি ফড়িং। অর্থাৎ প্রথমে আছে দেখো বাঁ দিকে যে পা, গরুর পা কীরকম? গরুর পা আছে 4টি বড় বড়। শালিক কাক এদের পা আছে 2টো, আর টিকটিকি গিরগিটি এদেরও পা আছে, এদের 4টি ছোট ছোট পা। আর প্রজাপতি ফড়িং এদের পা আছে, এদেরও 4টে পা। এবার নখ, নখ গরুর নখ কেমন? গরুর নখ আছে, এই গরুর নখকে বলা হয় খুর, এটা ভোঁতা, আর মাঝখান থেকে 2 ভাগে বিভক্ত। আর শালিক বা কাক এদের নখ আছে এবং এদের নখ ধারালো। টিকটিকি গিরগিটি এদের কোনো নখ নেই, এয়ার প্যাড আছে নখের বদলে। আর প্রজাপতি ফড়িং এদের কোনো নখ নেই। এবার চলে আসে লোম, গরু, গরুর গায়ে লোম আছে, এবং শালিক কাক এদের লোম নেই, এদের লোমের পরিবর্তে থাকে পালক। আর টিকটিকি গিরগিটি এদের শরীরে লোম নেই, লোমের পরিবর্তে এদের থাকে আঁশ। আর এরপরে আছে প্রজাপতি ফড়িং, এদের কোনো লোম নেই। এবার আসে দাঁত, গরু এদের দাঁত আছে, এদের দাঁতগুলো ভোঁতা। শালিক এবং কাক এদের দাঁত নেই, ঠোঁট আছে। আর টিকটিকি গিরগিটি এদেরও দাঁত নেই, আর প্রজাপতি ফড়িং এদেরও কোনো দাঁত নেই। ডানা, গরুর ডানা নেই। শালিক আর কাক এদের ডানা আছে। টিকটিকি গিরগিটি এদের ডানা নেই, আর প্রজাপতি ফড়িং এদের ডানা আছে। এবার দেখো শিং, আমরা সবাই জানি একমাত্র গরুর শিং আছে, আর 2টো শক্ত শিং এদের। আর শালিক কাক এদের শিং নেই, টিকটিকি গিরগিটি এদেরও শিং নেই, প্রজাপতি ফড়িং এদের শিং নেই। এবার দেখো চোখ, গরুর চোখ আছে 2টো এবং বয়স বড় বড়। শালিক আর কাক এদের চোখ আছে 2টো ছোট ছোট। টিকটিকি গিরগিটি এদেরও চোখ আছে 2টো ছোট ছোট, আর প্রজাপতি ফড়িং এদের চোখ আছে। এবার পালক, দেখো পালক গরু এদের পালক নেই, পালকের পরিবর্তে এদের সারা দেহে লোম থাকে। শালিক এবং কাক যেহেতু এরা পাখি সেই জন্য এদের পালক আছে। টিকটিকি গিরগিটি এদের শরীরে কোনো পালক নেই, এদের শরীরে আঁশ থাকে। আর প্রজাপতি ফড়িং এদেরও কোনো পালক নেই। দেখো এবার পরের ছকটা দেখো, এই ছকে 4খানা কলম করা আছে এবং একই কলমের মধ্যে সেই সমস্ত প্রাণীগুলোর নাম দেওয়া আছে যাদের মধ্যে তুলনামূলক অনেক মিল আছে। যেমন প্রথম যে কলমটা আছে এখানে যে প্রাণীগুলো আছে তারা হলো গরু,
ছাগল, ভেড়া, মোষ, হরিণ। এদের মিল কোথায়? এদের প্রত্যেকেরই 4টে করে পা আছে, এদের শরীরে লোম আছে, এটাই হচ্ছে এদের মিল। এরা প্রত্যেকে তার মায়ের দুধ খেয়ে ছোটোবেলা থেকে বড় হচ্ছে। এর পরের কলমে আছে দেখো, যে যাদের নাম তারা হচ্ছে চড়াই, শালিক, বাবুই, টুনটুনি। অর্থাৎ এদের মিল কোথায়? না এরা সবাই পাখি, এরা আকাশে উড়তে পারে, এরা ডিম ফুটে বাচ্চা হয় এবং এদের সারা শরীরে পালক থাকে। তারপরের কলমটাতে আছে দেখো, টিকটিকি, গিরগিটি, সাপ, কচ্ছপ। এদের কোথায় মিল? এদের মিল এইখানেই যে এরা প্রত্যেকে বুকে ভর দিয়ে হাঁটে, আর এদের সারা শরীরে আঁশ থাকে, আর এরা ডিম ফুটে এদের বাচ্চা হয়। পরে দেখো যে কলমটা আছে সেইখানে আছে কাতলা, রুই, মৃগেল, কালবোস, পুঁটি। এরা প্রত্যেকে জলে থাকে, এরা প্রত্যেকেই মাছ এবং এদের শরীরে আছে আঁশ, আর এরা মাছ, এই জন্য এদের আলাদা একটা কলমে রাখা হয়েছে। তারপরের কলমে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রজাপতি, ফড়িং, মথ এবং মৌমাছি। এরা কোথায় মিল আছে এদের মধ্যে? না এরা সবাই হচ্ছে কি না পতঙ্গ। এবার চলে আসো 22 নম্বর পাতায়। দেখো, কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও। সাইনা পেয়ারা গাছের দিকে দেখিয়ে বলল, ওই দেখ আমার গুট্টু আর গুট্টি, ওরা আমার খুব প্রিয় বন্ধু, রোজ দেখা করতে আসে। মিন্টু দেখলো একটা কাঠবেড়ালি হাতে পেয়ারা ধরে খাচ্ছে আর একটা দৌড়ে যাচ্ছে। সাইনা বলল, দেখছিস আমাদের কাঠবিড়ালির হাত পা আছে। মিন্টু বলল, সত্যি কাঠবিড়ালির হাত পা থাকে? সাইনা বড়দের মতো করে বলল, দেখছিস না গুট্টি কেমন 4 পায়ে ছুটছে, ছোটার সময় সবগুলোই পা, আর গুট্টু কেমন 2 হাতে খাচ্ছে, খাওয়ার সময় সামনের 2টো পা হাত হয়ে যায়, হি হি। আমিও দেখেছি এই রকম চিড়িয়াখানায় গিবন, শিম্পাঞ্জি। হনুমান দেখিসনি? সেও তো ওই একই রকম। না রে, হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি, প্রায় মানুষের মতো, যারা একটু সামনে ঝুঁকে দাঁড়ায় তাদের মতো, হাতে ধরে খায় ঠিক যেন মানুষ 2 পায়ে হাঁটে। না, হাঁটার সময় হাতগুলো সামনের পা হয়ে যায়, তাহলেও সুবিধে। মিন্টু বুঝতে পারল না, বলল, কার সুবিধে? কি সুবিধে? সাইনা বলল, শিম্পাঞ্জিদের সুবিধে। কুকুর ছাগলরা কোনো কিছুই হাতে ধরে খেতে পারে না, গায়ে কিছু কামড়ালে তা ছাড়াতে পারে না, গা ঝাড়াঝাড়ি করে। এবার মিন্টু বুঝল, বলল, 2টো পা আর 2টো হাতের অনেক সুবিধে। শিম্পাঞ্জিরা গাছে উঠতে পারে, হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে মারতেও পারে। পরের দিন সাইনা মিন্টুকে ওদের স্কুলে নিয়ে গেল। দিদিমণিকে বলল, আমার মামাতো ভাই কলকাতায় থাকে, জানেন দিদি, ও চিড়িয়াখানায় শিম্পাঞ্জি দেখেছে। দিদিমণি বললেন, বাহ, তাহলে আজ আমরা মিন্টুর কাছে শিম্পাঞ্জির কথা শুনি, চিড়িয়াখানার কথাও শুনব। সবাই শিম্পাঞ্জি চিড়িয়াখানার গল্প শুনল। সাইনার কাঠবিড়ালিদের কথাও উঠল। দিদি বললেন, হাত থাকার কত সুবিধা তা জানা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে কোনো প্রাণীর হাত থাকে, আবার পাও আলাদাভাবে থাকে, আবার কারোর 4টেই পা থাকে, কোনো হাত থাকে না। তবে হাত থাকলে তার অনেক সুবিধা পাওয়া যায়। যেমন হাত থাকলে আমরা কোনো জিনিস ধরতে পারি, ছুঁড়তে পারি এবং সূক্ষ্ম কাজও করতে পারি। কিন্তু যাদের হাত থাকে না তারা এই সুবিধা পায় না। যেমন মানুষের মতো হনুমান, শিম্পাঞ্জি, গিবন এদের প্রত্যেকের হাত আছে। হনুমান দৌড়াবার সময় হাতটাকে পা হিসেবে ব্যবহার করে, কিন্তু কোনো জিনিস ওদের দিকে ছুঁড়ে দিলে ওরা হাতের সাহায্যে সেটাকে ধরে নিতে পারে, আবার কলার খোসা ছাড়িয়ে কলা খেতে পারে। এবার চলে আসো 24 নম্বর পাতায়। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই হীরামতি দেখলো একটা নীল পাখি জানলার বাইরে গাছে বসে আছে। ও পাখিটাকে ডাকলো। পাখিটা যদি ওর জানলায় এসে বসে, কিন্তু পাখিটা ওর দিকে তাকালোই না।
উড়ে গেল। হীরামতি ভাবল, আমাদের যেমন হাত পাখির তেমনি ডানা, ওরাও যেন ডানা দুটো মেলে হাওয়ায় সাঁতার কাটে। ও মনে মনে ঠিক করলো আজ বন্ধুদের পাখিটার কথা বলবে। মাছেদের দেখে টিকাই ভাবে, ওদের কি মজা, যতক্ষণ খুশি জলে থাকতে পারে। কি করে পারে? ওদের কি আছে, আমাদের কি নেই? আমারও যদি থাকতো, আমিও খালি সাঁতরে যেতাম। স্কুলে যাওয়ার পথে ওরা এই সব কথা বলাবলি করছিল। মানুষের কি আছে, অন্য জন্তুদের আর কি আছে। লাবণ্য বলল, মানুষ পাখির মতো উড়তে পারে না, কিন্তু উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। ইসমাইল বলল, জানিস তো, মানুষ ডুবোজাহাজও বানিয়েছে, জলের অনেক নিচ দিয়ে বহু দূর পর্যন্ত যেতে পারে। সায়না বলল, মানুষের বুদ্ধি খুব, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ওটাই। ডুমরু বলল, হনুমানেরও বেশ বুদ্ধি, অনেক কিছু মনে রাখে। সায়না বলল, শিম্পাঞ্জির বুদ্ধি আরও বেশি হতে পারে। সব শুনে দিদিমণি বললেন, বাহ, তোমরা বেশ ভেবেছ তো, যাদের চেনো তাদের কথাই ভাবো। কাক, অন্যান্য পাখি, বাঁদর, হাতি, কুকুর, বিড়াল, আর বেশি বুদ্ধি কার, অন্য কি সুবিধা আছে, এগুলো তোমরা ভাবো। এখান থেকে আমরা জানলাম যে প্রাণীদের মধ্যে কেউ ডাঙায় হাঁটাচলা করতে পারে যেমন মানুষ, আবার কেউ অনায়াসে আকাশে অনেকক্ষণ দূরে উড়ে থাকতে পারে যেমন পাখিরা, আবার কেউ দীর্ঘ সারা জীবন জলের মধ্যে সাঁতার কেটে যেতে পারে যেমন বিভিন্ন মাছ। তবে বিভিন্ন প্রাণীর মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী, কারণ সে বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হয়েছে। তার বুদ্ধির জন্যই মানুষ অন্যান্য প্রাণীকে পেছনে ফেলে আজকে অনেক এগিয়ে গেছে, এবং তারা জলের ভেতর দিয়ে ডুবোজাহাজ বানিয়ে ফেলেছে, যেটা জলের ভেতর দিয়ে যাবে, এবং উড়োজাহাজে করে আকাশ দিয়েও তারা যাত্রা করছে। এবার আর একটা ছক দেখো, এই ছকের একদম বাঁদিকে আছে যে যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম, যেমন শিম্পাঞ্জি, গিবন, গেরিলা, ওরাংওটাং এরা। এবং তারপরের কলমে আছে যে কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো, আর অর্থাৎ মানুষের সঙ্গে এদের মিল কোথায় সেটা এখানে লিখতে হবে। আর লাস্টের কলমে আছে কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে, মানুষের সঙ্গে তাদের পার্থক্য কোথায় সেটা এইখানে লিখতে হবে। যেমন ধরো প্রথমেই আছে শিম্পাঞ্জি, এদের কি মানুষের সঙ্গে মিল কোথায়, না এরা দাঁড়াতে পারে, ফল পাড়তে এবং ফল ছুঁড়তে পারে। তাহলে মানুষের সঙ্গে এদের পার্থক্য কোথায়, না সামনের দিকে ঝুঁকে হাঁটে এরা, মানুষ সোজা হাঁটে। আর 48টি ক্রোমোজোম আছে এদের শরীরের মধ্যে। এটা হচ্ছে তোমরা বড় হলে বুঝতে পারবে, এখন এটা মুখস্থ করবে। তারপরে হচ্ছে গিবনের সঙ্গে মানুষের মিল কোথায়, না এরা দাঁড়াতে পারে, ঝুলতে পারে এবং হাঁটতে পারে। আর আমাদের সঙ্গে গিবনের পার্থক্য কোথায়, আমাদের থেকে গিবনগুলি অনেক দুর্বল। গরিলা, শিম্পাঞ্জির পরে এরাই মানুষের খুবই নিকটতম, এটাই মানুষের সঙ্গে মিল। আর প্রাথমিকভাবে এরা নিরামিষাশী, এদের সঙ্গে আমাদের এটা অমিল। ওরাংওটাং হাতে খায় এবং দাঁড়ায়, বসে, এদের সঙ্গে মানুষের অমিল কোথায়, না এরা স্পষ্ট কথা বলতে পারে না, ধীর গতি সম্পন্ন হয়। এরপরে দেখো আছে হনুমানের সঙ্গে মানুষের মিল কোথায়, হনুমান বসতে পারে, দৌড়ায়, লাফায়। আর কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের অমিল, তারা হচ্ছে দাঁড়াতে পারে না সোজা হয়ে। কাঠবিড়ালি হাতে ধরে জিনিস খায় আর ছোটাছুটি করতে পারে, এটা হচ্ছে মানুষের সঙ্গে মিল। আর অমিল কোথায়, না ছোটার সময় এরা সামনের হাত পা হিসেবে ব্যবহার করে, যেটা মানুষ করে না।